নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা লাস্ট হিস্ট্রি সেশনে আমরা ঋগ বৈদিক যুগ ভেদিক এজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেটার সেকেন্ড পার্ট, সেটা একটা বড় সাবজেক্ট, বড় টপিক। তো সেটা সেকেন্ড পার্ট এখানে আমরা মোটামুটি কনক্লুড করে দেবো। বেশ, তো আজ আমরা আমাদের সেশনটা সম্পূর্ণভাবে সেন্টারাইজ করা হয়েছে বেদের ওপরে, দ্য বেদাস এর ওপরে। হুম। তো আমরা সকলেই জানি বেদ, চার রকমের বেদ আছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেশ, এখানে এই প্রথম যে তিনটি, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটিকে একসঙ্গে বলা হয় বেদত্রয়ী। বেশ, আর বেদ যে শব্দটি, এটার আদি শব্দ হচ্ছে বিদি এবং যার অর্থ হচ্ছে জ্ঞান। এখন কোশ্চেনে আসে বেদ শব্দের অর্থ কি, সেটা অর্থ জ্ঞান অপশনে আমরা পেয়ে যাই। অনেক সময় যদি একটু একটু টাফ বা একটু ঘুরিয়ে কোশ্চেন করে বেদ শব্দটি বিধি বিধি শব্দের অর্থ কি, সেটার অর্থ কিন্তু জ্ঞান হয়ে যাবে। বেশ, তো আমরা এবার ঋগ্বেদ সম্পর্কে আলোচনা করব। ঋগ্বেদ আমরা সবাই কম বেশি জানি এই বিষয়টা নিয়ে, যে ঋগ্বেদ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। হিন্দু ধর্মানুসারে যে চার চার ধরনের বেদ আছে, তার মধ্যে এটি হচ্ছে প্রাচীন। ঋগ্বেদ সম্পর্কে তো বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হয় না যে সবকিছু আহ প্রয়োজন আছে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। তো এখান থেকে যেগুলো জিস্ট পয়েন্ট আমাকে পড়তেই হবে, লার্ন করতে হবে, সেগুলোই আমি আলোচনা করার চেষ্টা করছি, রাখার চেষ্টা করছি। তো মোটামুটি ঋগ্বেদে মোট 1028টি স্তোত্র আছে। এটা অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে। 1028টি স্তোত্র আছে এবং 10টি মণ্ডল আছে। এবার 10টি মণ্ডলের মধ্যে থেকে যে মোটামুটি 5-6টা মণ্ডলই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনে আসে মণ্ডল সম্পর্কে। যেমন প্রথম এবং দশম মণ্ডল, এটি হচ্ছে পরে লেখা হয়, পরবর্তী বৈদিক যুগে লেখা হয়। এবার সেটা আর কি অনুমান করা হয় যে এটা পরবর্তী বৈদিক যুগে লেখা হয়েছে। তার কারণ হচ্ছে এদের যে ভাষাগত যে ডিফারেন্স ছিল, এই দুটি মণ্ডলের মধ্যে এবং অন্যান্য যে 8টি মণ্ডলের মধ্যে একটা ভাষাগত পার্থক্য পাওয়া যায়। ঠিক আছে, বেশ। এবার আর যে মণ্ডলগুলোর মধ্যে জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমি একটু এখানে ডিসকাস করছি। যেমন তৃতীয় মণ্ডলে কি করা হয়েছে, সাবিত্রী মানে সূর্য দেবী, সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত গায়ত্রী মন্ত্র রয়েছে তৃতীয় মণ্ডলে। আচ্ছা, সপ্তম মণ্ডলে রয়েছে 10টি রাজার যুদ্ধ। আমরা লাস্ট সেশনে আলোচনা করেছিলাম 10টি রাজার যুদ্ধ হয়েছিল, যেটা পুরুষানী নদী বা রাভি নদীর তীরে। তো সেই যুদ্ধ সম্পর্কে আলোচনা করা আছে সপ্তম মণ্ডলে। অষ্টম মণ্ডলে আছে কান্ন ও অঙ্গিরা। আচ্ছা, কান্ন ও অঙ্গিরা এরা দুজনই ঋষি, মানে এদের সম্পর্কে বলা আছে অষ্টম মণ্ডলে। নবম মণ্ডলে বলা আছে সোমার স্তবক। সোমা মানে সোমরস, বলতে আমরা যেটাকে সুরা বলি বা মদ বলি, সেই সোমরসের স্তবক আছে নবম মণ্ডলে। সোম কথার অর্থ কিন্তু গাছপালা। এর আগে আমি বলেছিলাম আসলে মদ তো তৈরি হয় বিভিন্ন রকম গাছপালা থেকেই, সেগুলো রস থেকেই। বেশ, দশম মণ্ডলে কি আছে, বর্ণাশ্রম। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তো বর্ণাশ্রম মানে আমরা যে 4টি ধরনের কাস্ট সিস্টেম যেটা আসে, দেখুন কাস্ট সিস্টেম কিন্তু আর্লি ভেদিক এজে তেমন রিজিড ছিল না। কিন্তু লেটার ভেদিক এজে গিয়ে কাস্ট সিস্টেম, পুরো সোসাইটিটা 4টি ভাগে ভাগ হয়ে যায়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রা। ঠিক আছে, তো এই বর্ণাশ্রম এটি দশম মণ্ডলে আছে, এই সম্পর্কে আলোচনা আছে এবং এটাকে পুরুষুক্ত নামেও পরিচিত। দশম মণ্ডলটি বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, আমাদের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট এই ঋগ্বেদ সম্পর্কে, সেটা হচ্ছে হত্রী একটা টার্ম দিয়ে দেয়। তো হত্রী শব্দের অর্থ, হত্রী বলতে কি, হর্তী কারা ছিলেন? এই হর্তী ছিলেন যারা ঋগ্বেদের শ্লোকগুলো যারা আবৃত্তি করতেন, তাদেরকে বলা হতো হত্রী। বেশ, ঋগ্বেদ আমাদের মোটামুটি এখানে কমপ্লিট। এবার আমরা নেক্সট চলবো সামবেদের দিকে। আচ্ছা, সামবেদ, সামবেদ সামবেদ এই কথাটা এসেছে সমন থেকে। সমন, এই সমন শব্দের অর্থ আবার সুর। তো এবার থেকে আমরা একটা ধারণা করতে পারছি, আচ্ছা সুর মানে আছে, তার মানে নিশ্চয়ই এই বেদের মধ্যে সুর নিয়ে কিছু হবে। হ্যাঁ,
তো বেসিক্যালি সুরারোপিত শ্লোকগুলো সুরে সুরে বলার একটা ব্যাপার আছে। তো সেগুলো সংকলন হচ্ছে সামবেদ। আরো একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সামবেদ থেকে বারংবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ঘরানাগুলির উৎস হচ্ছে এই সামবেদ। ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ঘরানাগুলির উৎস হচ্ছে সামবেদ। দেখুন, সামবেদে কতগুলো পদ্য রয়েছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। ডেটা চাইলে তো দেওয়াই যায়, তবে সব ডেটা তো মনে রাখা সম্ভব না। সুতরাং যেটা আমাদের প্রয়োজন নেই বা যার খুব স্লাইটেস্ট পসিবিলিটি আছে সেটার দিকে আমার মনে হয় না খুব একটা এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে, কারণ যার ব্রাইট পসিবিলিটি আছে তার দিকে এফোর্ট, সেগুলোর সংখ্যাও অনেক। এবং সেগুলোর দিকেই আমাদের কমপ্লিট ফোকাস করতে হবে। বেশ, চলুন এবার যর্জুবেদ। দেখুন, যর্জু কথাটার সঙ্গে একটা সিমিলারিটি রয়েছে যজ্ঞর। তো যজ্ঞে কি প্রয়োজন হয়? যজ্ঞে প্রয়োজন হয় বিভিন্ন রকম আহ আচার অনুষ্ঠান বা বিভিন্ন রকম কি বলবো, হুম আচার অনুষ্ঠান, মন্ত্র, আচার বিধি, আচরণ বিধি, তো এগুলো প্রয়োজন হয় যজ্ঞে। তো যর্জুবেদে এই বিভিন্ন রকম যাগযজ্ঞ সম্পর্কিত বিভিন্ন রকম আহ মন্ত্র বা আচার অনুষ্ঠান সবকিছুই যর্জুবেদের মধ্যে সংকলিত আছে। আর এই যর্জুবেদ কথা, এটার আদি নাম হচ্ছে যজুমসি। এটির আদি নাম আমরা যেমন জানতে পারলাম যে সামবেদের আদি নাম সমন, তেমনি যর্জুবেদের আদি নাম যজুমসি। আবার অথর্ববেদেরও আদি নাম আছে, সেটা হচ্ছে অথর্বাঙ্গিরস। যাই হোক, অথর্ববেদের সময় আমরা সেটা আলোচনা করব। তো যর্জুবেদে আমরা কি পেলাম, যে যাগযজ্ঞ সম্পর্কে যে আচরণ বিধি সব এই যর্জুবেদের মধ্যেই রয়েছে। তো বিভিন্ন ধর্মীয় আচরণ অনুষ্ঠান এবং যাগযজ্ঞের মন্ত্র আচরণের বিধি রয়েছে এই যর্জুবেদে, সংকলিত মন্ত্রের বেদ। তো সংকলিত মন্ত্রের বেদের নামই হচ্ছে যজুবেদ। আচ্ছা, এরপর আমরা নিচের দিকে ব্রাহ্মণ সম্পর্কে পড়ছি। ব্রাহ্মণ আছে। তো ব্রাহ্মণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শতপথ ব্রাহ্মণ। এই শতপথ ব্রাহ্মণ কিন্তু এই যজুর্বেদেরই অংশ। এখানে যদিও আমি লেখা হয়নি, তবে বলতে বলতে মাথায় এলো তাই বলে দিলাম। এই শতপথ ব্রাহ্মণ যজুর্বেদেরই একটা অংশ। বেশ, এবার আমরা মুভ করব অথর্ববেদের দিকে। দেখুন, এখান থেকে হাজার একটা বিষয় আমাদের জানার নেই, মানে জানার নেই বলতে পড়ার প্রয়োজন নেই। আছে তো অনেক কিছু, জানার অনেক কিছু আছে, কিন্তু আমাদের লার্ন করার প্রয়োজন নেই এখান থেকে, এক্সাম পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে? তো অথর্ববেদ কি আছে? অথর্ববেদের আদি নাম আমরা অলরেডি ডিসকাস করেছি, যে অথর্বাঙ্গিরস। আর এই অথর্ববেদটা হচ্ছে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস। আমরা জানতে পারলাম যে ধ্রুপদী সঙ্গীত ঘরানাগুলির উৎস কি সামবেদ, তেমনি অথর্ববেদ হচ্ছে চিকিৎসা শাস্ত্রের উৎস। আবার একই রকম ভাবে তো আপনার দার্শনিক, এই যে ভারতের দর্শনের প্রধান উৎস হচ্ছে উপনিষদ। এই বিষয়গুলো রয়েছে। তো আমাদের এরকম ভাবে মনে রাখতে হবে, সামবেদ চলে গেলে সুর, তার মানে এটা সঙ্গীত, বা সামের সঙ্গে সঙ্গীতেরও একটা সম্পর্ক আছে। অথর্ববেদ ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস। আর উপনিষদ হচ্ছে দর্শনের উৎস, দর্শন শাস্ত্রের উৎস হচ্ছে উপনিষদ। ঠিক আছে? তো বেদের যে এই প্রতিটি বেদকে আবার চারটি ভাগে করা হয়েছে। আমরা যেমন টেন্স পড়েছি না, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্স কে চার ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্স কে, ফিউচার টেন্স কে। বেদকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন সংহিতা, প্রতিটা বেদেরই থাকে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ঠিক আছে? তো আমাদের এগুলো ডিটেল ডেপথে গিয়ে না জানলেও চলবে, তবে এগুলো সম্পর্কে যে ইনফরমেশন গুলো না জানলেই নয়, এবং যেগুলো পরীক্ষায় আসার মতো, আসেও বিভিন্ন জায়গাতে দেখা গেছে, সেগুলো আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করেছি। বেশ, এবারে আমরা ব্রাহ্মণ চলবো। ব্রাহ্মণ বলতে সাধারণত বেদের শ্লোকগুলো যারা নিষ্ঠা সহকারে ব্যাখ্যা করেছেন তাদেরকেই ব্রাহ্মণ বলা হয়। তো বেদের যে শ্লোকগুলো ছিলেন সেগুলো যারা নিষ্ঠা সহকারে আহ ব্যাখ্যা করতেন তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তো এই ব্রাহ্মণ মোট সংখ্যা ছিল 18টি। তো বেসিক্যালি প্রতিটা বেদের মধ্যে থেকেই বেশ কয়েকজন ব্রাহ্মণ জড়িত থাকতো। প্রতিটা বেদের মধ্যে বেশ কয়েকজন ব্রাহ্মণ জড়িত থাকতো। এখানে যেমন আমি 4টে বেদের মধ্যে যেগুলো জানা দরকার প্রয়োজন সেগুলো লিখেছি। যেমন ঋগ্বেদে কৈশেতকি ও ঐত্রেয়, তেমনি যর্জুবেদে তেত্রিয় এবং শতপথটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ,
খুব ইম্পর্টেন্ট। শতপথ ব্রাহ্মণ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ। সামবেদের মধ্যে পঞ্চবিশ, জেমিনেয়া, অথর্ববেদের বেদের মধ্যে গোপথ। ঠিক আছে, এই ছিল মোটামুটি ব্রাহ্মণ সম্পর্কে। আচ্ছা, বেশ, এবারে আমরা আর চলবো, এগোবো উপনিষদের দিকে। উপনিষদের আরেকটি নাম হচ্ছে বেদান্ত, মানে বেদের অন্ত। ঠিক আছে, তো এটাই হচ্ছে উপনিষদ। আর উপনিষদ গুলো বেসিক্যালি তৈরি করা হয় আহ যে ঋগ বৈদিক যুগের শেষের দিকে। হুম, সেই সময়ে ধরা হয় যে এই উপনিষদগুলো তৈরি করেন যে ক্ষত্রিয় বংশজাত লোকজন। হুম, কারণ ওই ঋগ বৈদিক যুগের শেষের দিকে ব্রাহ্মণদের উৎপাত এত বেড়ে যায় যে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান যাগযজ্ঞের ক্ষেত্রে এত জটিলতা তৈরি হয় যে সেগুলো সম্পর্কে, সেগুলো থেকে মুক্তির জন্য আহ দার্শনিক আলোচনা হয় এবং সেগুলো সম্পর্কে সমালোচনাও করা হয়। এবং উপনিষদে পরমাত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। তো এগুলো তো জাস্ট একটা জিনিসটা আমি বললাম গল্পের মতো করে, উপনিষদ জিনিসটা কি। আচ্ছা, তো এই উপনিষদ, মোট উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। দেখুন এই যে ফিগার গুলো, 8টি, 18টি, 1028টি, 108টি, এই ফিগার গুলো খানিকটা কোথাও না কোথাও গিয়ে একটা সিমিলারিটি রয়েছে। এই ফিগার গুলো আমাকে লার্ন করতে হবে। ব্রাহ্মণ যেমন ছিল 8টি, 18টি, সরি, উপনিষদ 108টির মধ্যে যদিও মুখ্য উপনিষদ 11টি। যাই হোক, অনেক সময় দিয়ে দেয় মোট উপনিষদের সংখ্যা কত, সব মিলিয়ে 108টি উপনিষদ আছে। হুম, বেশ। এবার উপনিষদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন ও গুরুত্বপূর্ণ উপনিষদ যেটাকে ধরা হয় বৃহদারণ্যক এবং ছান্দন্য। তো বৃহদারণ্যকে পবিত্র চিহ্ন, আমরা ওম যে চিহ্নটা ইউজ করি সেটা সম্পর্কে বৃহদারণ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সত্যমেব জয়তে, খুব ইম্পর্টেন্ট, বারংবার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এটা মুন্ডাকা উপনিষদ থেকে সংগৃহীত। আরো একটা ইম্পর্টেন্ট উপনিষদ আছে কথা উপনিষদ। এখানে কি নচিকেতা ও মৃত্যুর ভগবান যম, এনাদের কিছু কথোপকথন আছে। এবার আমি যদি একটু গল্পের মতো করে বলি, তো বেসিক্যালি কি হয়, নচিকেতা তিনি মৃত্যুর ভগবান যমের কাছ থেকে তিনি উপহার পেয়েছিলেন। হুম, আচ্ছা, আর এখানে বলা হয়, মানে এই কথা উপনিষদ অনুসারে, যে জ্ঞানের থেকে বড় হচ্ছে বিভিন্ন স্থাবর ও অস্থাবর পদার্থ। হুম, আর স্থাবর আবার অস্থাবর পদার্থ থেকে বড় হলো মন, মনের থেকে বড় বুদ্ধি, বুদ্ধির থেকে বড় হলো আত্মা। যদিও এর বিষয়টা আমার কাছে এখনো ক্লিয়ার নয়, তবে এগুলো পরীক্ষায় আসার মতো নয়। তবে কথা উপনিষদ কার সঙ্গে সম্পর্ক, যদি নচিকেতা যম, এটা পরীক্ষায় আসার মতো। বেশ, এবার কি আরণ্যক। দেখুন এগুলো থেকে জাস্ট ওয়ান লাইনারই পড়তে হবে, এগুলো সম্পর্কে আমার ডেপথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আরণ্যক থেকে একটা কি দুটো বিষয় যেটা ভীষণ কমন আসে, সেটা হচ্ছে ফরেস্ট বুক কাকে বলা হয়। নিম্নোক্ত কোনটি ফরেস্ট বুক নামে পরিচিত? সেটা হচ্ছে আরণ্যক বা বনগ্রন্থ। আরণ্যক কথাটি আরণ্যকের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে কর্মকাণ্ড, এই নামেও সে পরিচিত, সেটি পরিচিত। এবার সংহিতা। সংহিতা হচ্ছে আহ দেব দেবতার উদ্দেশ্যে যে মন্ত্র স্রোত পদ্যে লেখা আছে, সেটা হচ্ছে সংহিতা অংশে এই দেব দেবতার উদ্দেশ্যে মন্ত্র স্রোত পদ্য আকারে লেখা আছে। এই হচ্ছে সংহিতা অংশ। ওকে, তো এই মোটামুটি আজকে আমাদের বেদের যে পাঠগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা আমরা করলাম। এরপরে তো আরো অনেক কিছু আছে, বেদাঙ্গ আছে, উপবেদ আছে, দর্শন আছে। উপবেদের মধ্যেও বিভিন্ন রকম 4টে উপবেদ আছে, যেমন ধনুর্বেদ, গান্ধর্ব বেদ, অস্ত্রশাস্ত্র, আয়ুর্বেদ। তো এগুলো সম্পর্কে আমার লার্ন করার কোনো প্রয়োজন নেই। হুম, কিন্তু প্রয়োজন যেটা আছে দর্শনের মধ্যে, যেমন কনাদ, হুম, এর কিছু লেখা, যেমন বৈশিক সূত্র, গৌতম, উম, যিনি ন্যায় দর্শনের একজন লেখক, তিনি লিখেছিলেন ন্যায় সূত্র। এগুলো বিভিন্ন বইতে আছে, এগুলো আমাকে পড়তে হবে। সাংখ্য দর্শনের কপিল, এগুলো অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে। যোগ, মহর্ষি পতঞ্জলি যোগ সূত্র, তারপর বেদান্ত মানে উত্তর মীমাংসা, এই অনেক কিছু আছে, মহর্ষি ব্যাস লিখেছিলেন।
যাই হোক, তো এই বিষয়গুলো আমাদেরকে লার্ন করে নিতে হবে। এরপর পুরাণও আছে, টোটাল কতগুলি পুরাণ আছে, 18টি পুরাণ আছে, অনেক কিছুই আছে। তো এগুলো সবকিছু বইতে অ্যাভেলেবেল, কিন্তু এই পয়েন্ট আকারে এভাবে যদি করা হয় আমার মনে হয় এটা হিউজ টপিকও খুব স্মার্টলি তৈরি করা সম্ভব, এবং এটা পরীক্ষার আগে রিভিশনের মতো করেও চোখ বুলিয়ে যাওয়া সম্ভব। হুম, ঠিক আছে। তো আশা করি ভালো লাগলো। দেখবেন, কোথাও কোনো অসুবিধা হলে বা ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। বেশ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সেশনে।